KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা, আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দাস, স্বাগত জানাবো আজকে স্টেডিয়াম বুলেটিনে। তবে স্টেডিয়াম বুলেটিন মানে হচ্ছে পাওয়ার্ড বাই ইউএম, আর গিফট স্পন্সর যারা আছে এক্সপ্রেশন নোবেলিটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। অর্থাৎ আমাদের যারা এত সুন্দর সুন্দর গিফট দিচ্ছেন দর্শকদের উত্তর দেওয়ার জন্য, কুইজের জন্য, তাদের গিফট স্পন্সর হচ্ছে এটাই। সুমিতা, বলো এবার। একেবারেই ম্যাচ নিয়ে তো আলোচনা হবেই, কারণ আমরা দেখেছি গতকাল পাঞ্জাবের সঙ্গে কেকেআর এর যে ম্যাচ ছিল সেখানে বলা যেতে পারে বিশ্রীভাবে হারলো কেকেআর, এবং এর হারের কারণ কিভাবে ব্যাখ্যা করবে? কারণ রানের টার্গেট তো বেশি ছিল না, 112 মাত্র। ঠিক কথাই বলেছো। দর্শকদের জানিয়ে রাখি, জুহিতা যে এরকম উত্তেজিত হয়ে প্রশ্নটা করছে তার একটাই কারণ, কালকেও পুরো খেলাটা দেখেছিল গতকাল, এবং তারপরে পুরো হাত ঠুকে ঠুকে পড়েছে এটা কি ধরনের খেলা, এত বাজে খেলা কেন। তার একটাই কারণ, ডেফিনেটলি এটা এই জুহিতা তুমি যেটা প্রশ্নটা করলে যে এই হারকে কখনো ব্যাখ্যা করা যায় না, লজ্জাজনক হার সবচেয়ে বড় কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে 111 রান সেটা করতে না পারলেও 16 রানে হার, মানে এটা ভাবা যায় না। এরকম জঘন্য ব্যাটিং আজ পর্যন্ত কেকেআরের হয়েছে বলে জানা যায়নি। কেন, কি কারণে? চন্দ্রকান্ত পণ্ডিত কি করছিলেন, ব্যাটিং কোচ কি করছিলেন, ডোয়েন ব্রাভো কি করছিলেন, সবচেয়ে বড় কথা রাসেল কি করছিলেন। রাসেল এর আগে অনেক ম্যাচ বের করেছেন, যখন তিনি ব্যাট হাতে ছিলেন সেই সময় কিন্তু কেকেআর ম্যাচ জিততে পারত। এবার কি সময় হয়েছে রাসেলকে বিদায় জানানোর বা তার পরিবর্তে রমন পাওয়েলকে খেলানোর? সে প্রশ্ন কিন্তু বারবার উঠে যাচ্ছে। তবে এই হার অত্যন্ত লজ্জাজনক হার, এবং যেহেতু গতকাল বাঙালির নববর্ষ ছিল, বাংলার নববর্ষ ছিল, কলকাতার টিম হয়ে এই হারকে বাঙালি ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারেনি। কারণ মাত্র 111 রান, আইপিএলের ইতিহাসে যা যা সর্বনিম্ন স্কোর হয়েছে তার থেকেও সর্বনিম্ন স্কোর ছিল পাঞ্জাবের, সেখানে কলকাতা ম্যাচটা হেরেছে। 60 for 2 এর পর এই ম্যাচ কখনো 16 রানে হারা সম্ভব নয়। এর জন্য দায় কিন্তু আজিঙ্কে রাহানের, সেই দায়টা তিনি নিজে মুখে স্বীকার করেছেন। কারণ তার ভুল ডিআরএস না নেওয়াটা, এটা কখনো ক্ষমাযোগ্য নয়। তবে আবারও কিন্তু কেকেআরকে আরও অনেক বেশি স্ট্রং হয়ে ব্যাক করতে হবে। সুমিতা, অর্পণদা, কোথাও গিয়ে কি ওভার কনফিডেন্স ছিল কেকেআর? আমার কোথাও গিয়ে সেটাই মনে হয়েছে, ওভার কনফিডেন্স থাকাটা স্বাভাবিক। এবং যেহেতু আগের ম্যাচে ধোনি মানে চিপকে গিয়ে যেভাবে কলকাতা চেন্নাইকে হারিয়েছে, তারপর ওভার কনফিডেন্স আমার মনে হয় কোথাও গিয়ে গ্রাস করেছিল, সেই কারণে এই সম্ভাবনা। তবে আবারও বলছি, এই ম্যাচ যদিও আজিঙ্কে রাহানেকে বারবার দোষারোপ করা হচ্ছে কেন তিনি ডিআরএস নিলেন না, অঙ্কুশ রঘুবংশী বারবার বলা সত্ত্বেও কেন ডিআরএস নিলেন না, সেই জবাব তিনি দিয়েছেন, সেগুলো আমরা সবই দেখাবো। কিন্তু এই হারটার দায় কেকেআর ম্যানেজমেন্টকে নিতে হবে। কারণ পাঞ্জাবের সঙ্গে ম্যাচে যতবার খেলা হয়েছে যথেষ্ট ভালো খেলা হয়েছে, টাফ খেলা হয়েছে। রিকি পন্টিং নিজে বলেছেন যে 50 বছর হয়ে গিয়েছে, এই চাপ আর নেওয়া যায় না। সব মিলিয়ে আবারও বলছি জহিতা, এই হার লজ্জাজনক হার, কেকেআরকে কিন্তু এর পোস্টমর্টম করতে হবেই হবে। একেবারেই অর্পণদা, আমাদের আলোচনা তো চলবে, তবে তার আগে গ্রাফিক্সের মাধ্যমে একটু স্কোর বোর্ডটা দেখে নেব। একদমই জুনিতা, তুমি যেটা বললে যে স্কোর বোর্ড দেখো তুমি, এটা হচ্ছে কেকেআর এর ব্যাটিং লাইন আপ। কুইন্টন ডিকক, যাকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তিনি একটা অসাধারণ নক খেলেছেন দুটো ম্যাচ আগে, সেটা নিয়ে কোনো দায়িত্ব নেই। কিন্তু ফিল সল্টের রিপ্লেসমেন্ট হিসাবে কুইন্টন ডিকককে নেওয়াটা বারবার প্রশ্ন চিহ্নের মধ্যে উঠেছে। এরকম একটা ভাইটাল ম্যাচ যেখানে ডু অর ডাই ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ প্রায় জিততে হবে কেকেআরকে প্লে অফে উঠতে গেলে, সেখানে ওপেনার হিসেবে কুইন্টন ডিকক মাত্র 2 রান 4 বলে। সুনীল নারিনকে আমরা জানি ঝোড়ো ব্যাটিং করেন, তার কাছে এই রকম ধরনের এক্সপেকটেশন না রাখা ভালো। আমি ধরেও নিলাম তিনি বোলিংয়ে যথেষ্ট ভালো বল করেছেন, তারপরে ব্যাটিংয়ে তিনি 5 রান করেছেন। আজিঙ্কে রাহানে যেখানে ম্যাচটা প্রায় হাতের গ্রিপে নিয়ে নিচ্ছিল কলকাতা নাইট রাইডার্স, সেখানে কিন্তু ডিআরএস না নেওয়ায় আজিঙ্কে রাহানের এই আউট চাহাল, এটা কিন্তু কখনোই ক্ষমাযোগ্য অপরাধ নয়। অঙ্কুশ রঘুবংশী 37 রান করেছেন, ঠিকঠাক ব্যাট করেছেন, আরও দায়িত্বশীল হওয়া উচিত। ভেঙ্কটেশ আইয়ার সবচেয়ে দামি প্লেয়ার কলকাতার, তিনি কি করছেন? ভাইস ক্যাপ্টেন, 7 রান, তার ব্যাট থেকে কোথায় রান? একটা ম্যাচ খেললে হবে না, দায়িত্ব নিয়ে কিন্তু প্রতিটা ম্যাচ বের করার দায়িত্ব ভেঙ্কটেশ আইয়ারের, এটা ভুলে গেলে হবে না। রিঙ্কু সিং একদম পুরো কোনো রকম চিন্তা ভাবনা না করে শট খেলে আউট। আন্দ্রে রাসেল বারবার যেটা বলছি, 11 বলে 17 রান, যেখানে তার হাতে ম্যাচের দায়িত্ব ছিল
তিনি এই রকম ধরনের ব্যাটিং করতে পারেন না। এবার কলকাতা টিম ম্যানেজমেন্টের ভাববার সময় হয়েছে আন্দ্রে রাসেলের পরিবর্তে কে হতে পারে। রহমান পাওয়াল কিন্তু এখনো ফর্মে রয়েছেন। রমনদীপ সিং যেখানে সোজা খেললে রান আসে সেখানে তিনি সুইং করতে গিয়েছেন, বারবার ক্যাচ আউট হয়ে গেছেন, 1 বলে 0। কেন? রমনদীপ সিংকে আরও দায়িত্ব নিতে হবে। হর্ষিত রানা, বৈভব ওয়ার্দা আর অ্যান্ড্রিক নকিয়াকে নিয়ে কিছু বলার নেই, তারা হচ্ছে টেলেন্ডার বোলার, তাদের কাছে কোনো রকম এক্সপেকটেশন থাকাই উচিত নয়। কিন্তু এই যে ব্যাটিং লাইন আপের চেহারা দেখো তুমি, ডাবল ডিজিট গেছে মাত্র 3 জন, 17, 37, 17, বাদ বাকিগুলো কিন্তু সব সিঙ্গেল ডিজিট। এইভাবে কিন্তু এই যে ব্যাটিং লাইন আপ, আমার মনে হয় আরও পরিবর্তন আনা দরকার। এবং এই যে ফার্স্ট ইলেভেনের মধ্যে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এখানে মঈন আলীর অভাব রয়েছে, এখানে গিয়ে মনীষ পান্ডের অভাব রয়েছে। আমার মনে হয় এবার বোধহয় কুইন্টন ডিককের রিপ্লেসমেন্ট হিসেবে যদি তুমি ফরেনারই খেলাও তাহলে কিন্তু গুরবাজ এখনো রয়েছে স্কোয়াডে, তাকে এবার বোধহয় ট্রাই করাটা উচিত অনেক বেশি। একেবারে। এরপর আমি চাহালের প্রসঙ্গে যাব। সেক্ষেত্রে আমরা দেখেছি যে চাহালের ব্যক্তিগত জীবনে বেশ কয়েকদিন ধরে টালমাটাল চলছিল, সেই টালমাটাল কাটিয়ে তার এই ফর্মে ফিরে আসা, সেটাকে কিভাবে দেখছো? চাহালের কীর্তিটা আগে দেখিনি, সেটা হচ্ছে আইপিএলে 8 বার 4 বা তার বেশি উইকেট নিয়েছেন চাহাল। এই কীর্তি একমাত্র সুনীল নারিনের রয়েছে কলকাতার, দুজনেই 7 বার 4 উইকেট নিয়েছেন। অর্থাৎ চাহাল একমাত্র ভারতীয় বোলার যার এই কীর্তি জড়িত। অর্থাৎ আইপিএল এর ইতিহাসে তুমি যদি দেখো তাহলে কিন্তু সুনীল নারিনের সঙ্গে এক আসনে তিনি। সুনীল নারিন বেস্ট বোলার ছিলেন, রহস্য স্পিনার ছিলেন। সেখানে গিয়ে চাহাল এই যে পারফরমেন্স, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই তোমায়, সেটা হচ্ছে চাহাল সুস্থ ছিলেন না, তার ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, সেটা অন্য বিষয়, কিন্তু ইনজুরি তার ছিল। তারপরেও কিন্তু রিকি পন্টিং এর সঙ্গে তিনি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন এই ম্যাচের আগে যে তিনি খেলতে পুরোপুরিভাবে প্রস্তুত। রিকি পন্টিং তাকে সুযোগ দিয়েছেন, সুযোগের যোগ্য সদ্ব্যবহার তিনি করেছেন, একা হাতে কলকাতাকে শেষ করে দিয়েছেন। চাহালের কামব্যাক যে কোনো মুহূর্তে কিন্তু ভারতীয় দলে একটা সুযোগ হলেও তার দরজাটা বোধহয় খুলে গেল বা অনেকটা স্টেপ এগিয়ে গেল যদুবেন্দ্র চাহাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অসাধারণ স্পেল। সেক্ষেত্রে রিকি পন্টিং তিনি কি বলছেন এই জয়ের পর? রিকি পন্টিং বলেছেন যে আমার 50 বছর বয়স হয়ে গিয়েছে, এই চাপটা আর নিতে পারছি না। এক্স্যাক্টলি আমরা সেই গ্রাফিক্সে দেখাবো এক্স্যাক্টলি তিনি কি বলেছেন। আমার হৃদস্পন্দন এখন বেড়ে রয়েছে, 50 বছর বয়স হয়ে গিয়েছে, এমন ম্যাচ আর চাই না। তিনি ডিরেক্টলি বলেছেন 112 রানের লক্ষ্য দিয়েও 16 রানে জয়। ইনিংসের মাঝে আমরা সত্যি বলছিলাম যে অল্প রান তাড়া করার কাজটা কখনো কখনো কঠিন হয়ে যেতে পারে। মানে এক কথায় অসাধারণ। তিনি কোচ হিসাবে ভীষণ রকম স্যাটিসফাই। তার চেয়েও বড় কথা যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল যে এই ম্যাচটা কি কার্যত শ্রেয়স আইয়ার ভার্সেস কেকেআর, কোথাও গিয়ে শ্রেয়স আইয়ার কিন্তু কালকে এই মেন্টাল প্রেশারটা নিতে পারেননি, তিনি কিন্তু 0 রানে আউট হয়েছেন। তারপরে গিয়ে তার ক্যাপ্টেন্সি কিন্তু ভেলকি দেখিয়েছে, যেভাবে তিনি এই 111 রানের রান করে যেভাবে কলকাতাকে বেঁধে দিয়েছিলেন, যেভাবে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, এক কথায় অবশ্যই প্রশংসনীয়। আবারও বলছি, শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া কলকাতার জন্য আবার একটা বড় ভুল। সেক্ষেত্রে অর্পণদা, আজিঙ্কা রাহানে তিনি কি বলছেন এই হারের পর? তিনি হারটা নিজের ওপর নিয়েছেন এবং যেটা নিয়ে বারবার সমালোচনা হচ্ছে যে অঙ্কুরিশ রঘুবংশী তাকে বলেছিল ডিআরএস নেওয়ার জন্য, তিনি তারও উত্তর দিয়েছেন। এখানে প্রথমে এই হার নিয়ে কি বলেছেন কিচ্ছু ব্যাখ্যা করার নেই, কি হয়েছে তা সকলেই দেখেছেন। দলের খেলায় আমরা হতাশ, ভুল শট খেলে আউট হলাম, এই হারের দায় আমার। ভুল শট, যেটা তোমার কিছুক্ষণ আগেই বলছিলাম যে রমনদীপ সিং যেখানে দেখছে সোজা ব্যাটে খেলা যায়, সেখানে বারবার তিনি ক্রস খেলতে গিয়ে আউট হয়েছেন, একটা বল খেলেছেন, 0 রান করেছেন। অঙ্কুরিশ রঘুবংশকে নিয়ে যে সমালোচনা, তার জবাব আজিঙ্কা রাহানে দিয়েছেন। অঙ্কুরিশ নিশ্চিত ছিল না, ওর মনে হচ্ছিল আম্পায়ার্স কল হতে পারে, আমিও নিশ্চিত ছিলাম না, ওই সময় রিভিউ নষ্ট করতে চাইনি। খুব বোকা প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তরে কোনো ক্ষমা নেই আজিঙ্কা রাহানে। বারবার আজিঙ্কা রাহানের হয়ে আমরা ব্যাট ধরেছি, তিনি ডোমেস্টিক ক্রিকেটে দারুণ ব্যাট করেছেন। যখন তিনি রান পাচ্ছেন আমরা বলেছি যে আজিঙ্কা রাহানের উপর ভরসা রাখা উচিত, কিন্তু এরকম একটা ক্রুশিয়াল স্টেটে এসে, অর্থাৎ যেখানে কলকাতাকে প্রায় সব ম্যাচ জিততে হবে একটা দুটো ম্যাচ বাদ দিয়ে, সেখানে 111 রান, যেখানে বোলাররা তাদের মানে 200% দিয়ে একটা ম্যাচ বের করে দিয়েছে, সেখানে 111 রানে হার, এই দায় নিতে হবে। যেখানে জুটিটা জমে গিয়েছিল অঙ্কুরিশ রঘুবংশী এবং আজিঙ্কা রাহানের, সেখানে এই রিভিউ নেওয়া ডেফিনেটলি উচিত ছিল। এই ভুল ক্ষমার অযোগ্য, আবারও বলছি। এরপর আমরা যেটা দেখে নেব, কম রান করেও যে কিভাবে ম্যাচ জেতা যায় তার ইতিহাসটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। এই স্ট্যাটটা ভীষণ ইন্টারেস্টিং জহিদা, তোমায় বলি। সেটা হচ্ছে যে আইপিএল এর ইতিহাসে অনেক সর্বনিম্ন স্কোর বারবার এসে গেছে এবং সেখানেও কিন্তু ম্যাচ জেতা গিয়েছে। সেই একটা স্ট্যাট আমরা তুলে ধরার চেষ্টা করেছি কলকাতা টিভি দর্শকদের জন্য, স্টেডিয়াম রোডের দর্শকদের জন্য। সেটা হচ্ছে 2009 সালে পাঞ্জাবের বিরুদ্ধে 116 রান করে 24 রানে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা, অর্থাৎ সিএসকে। 2018 সালে মুম্বাইয়ের বিরুদ্ধে 118 রান করে 31 রানে জিতেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ।
পরের স্ট্যাটটা দেখিনি। পরের স্ট্যাটে রয়েছে 2009 সালে মুম্বাইয়ের বিরুদ্ধে 119 রান করে 3 রানে জিতেছিল পাঞ্জাব। 2013 সালে পুনে ওয়ারিয়র্স এর বিরুদ্ধে 119 রান করে 11 রানে জিতেছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের রেকর্ডটা কিন্তু যথেষ্ট ভালো। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং স্ট্যাট যে সবচেয়ে কম রান করেও কিভাবে ম্যাচ বের করা যায় সেই উদাহরণ। এবং সবচেয়ে বড় উদাহরণ, পয়লা বৈশাখে বাঙালিকে দুঃখ দিয়েছে যারা কেকেআর এর টিম, তাদের পরিসংখ্যানটা কিন্তু ঠিক এরকমটা। পাঞ্জাব হারিয়ে দিয়ে গেল, বলা ভালো কেকেআর এর প্রাক্তন অধিনায়ক হারিয়ে দিয়ে গেল কলকাতাকে। একদমই তাই। সেক্ষেত্রে অর্পণদা, আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন এই ম্যাচের পর? হ্যাঁ, একদমই। তিনি গৌতমদা যেটা ছিলেন, গৌতমদা মুম্বাইতে রয়েছেন, তিনি এই ম্যাচ কিভাবে কলকাতা হারলো তার ব্যাখ্যা দিয়েছেন দর্শকদের জন্য। সেটা একবার দেখে নিতে বলবো। গৌতমদা ঠিক কি বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন। আজকে সকালবেলা অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে কথা হচ্ছিল। আপনারা অনেকেই জানেন না যে মধ্য 80-র উপর বয়স, কিন্তু অসম্ভব ক্রিকেট ভক্ত এই বিশ্বজিৎ, এবং অনেকের সঙ্গে ক্রিকেট খেলেছেন। নামগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রদর্শনী ম্যাচে লালা অমরনাথ, মুস্তাক আলীদের সঙ্গে ক্রিকেট খেলেছেন। সে বিশ্বজিৎ কালকের ম্যাচ দেখে তিনি একদম আশ্চর্য হয়ে গেছেন। বলছেন যে জীবনে এরম ধরনের কোনো ম্যাচ দেখেননি, এত বছর ধরে ক্রিকেট দেখছেন, যে একটা টিম 111 তাড়া করতে গিয়ে এরম জায়গা থেকে এরমভাবে ভেঙে পড়তে পারে। আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়া দেখছি নানান রকম রিয়াকশন, বিশ্বাস অবিশ্বাসের সীমারেখায়। কোনো অবিশ্বাস করবেন না, জেনুইন ক্রিকেট ম্যাচ এবং জেনুইন ভেঙে পড়া, এর মধ্যে অন্য কোনো ব্যাকরণ নেই। আজ সকালবেলা স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে কথা হলো সিবি প্রেসিডেন্ট, এটা জানার জন্য যে এরপর কেকেআর টার্নিং পিচ চাইছে কিনা। স্নেহাশিস খুব হাসলেন, কিন্তু তার প্রতিক্রিয়া, বিশ্বজিতের প্রতিক্রিয়া, বা চায়ের দোকানের পচার প্রতিক্রিয়া, আপনাদের প্রতিক্রিয়া, সবার প্রতিক্রিয়া একই রকম, যে একটা বিহ্বল করে দেওয়া যে এই ম্যাচ নববর্ষের রাত্রিরে আরো বেশি নোনতা হয়ে বাঙালির কাছে, বাংলার কাছে এসেছে। নিশ্চয়ই শাহরুখ খানের কাছেও এসেছে, কারণ তিনি এত টাকা দিয়ে টিম গড়ছেন, তিনি তো হারার জন্য ক্রিকেট খেলেন না। এবং কেকেআর এর প্রথম 3 বছর যেটুকু তাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, শাহরুখ খান অনলি ওয়ান্স, মানে প্লেস টু উইন। সেই লোকটার ফ্র্যাঞ্চাইজির এই অবস্থা কেন? খুব সিম্পল, তার কারণ হচ্ছে অকশনে এমন কতগুলো ভুল করা হয়েছে যে ভুলগুলোর আর কোনো ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। অনেকটা এখনকার ফুটবলের ট্রান্সফারের মতো, আপনি যদি ভুল প্লেয়ার নিয়ে নেন তাহলে আপনি কিন্তু আটকে গেলেন। কেকেআর রমনদীপ সিংকে এবছর 4 কোটি টাকা রিটেন করেছে, যেখানে বাজারে নাকি তাদের টাকার কম। শ্রেয়স আইয়ারকে রিটেন করতে পারেনি, শ্রেয়স আইয়ার বেশি টাকা চেয়েছিলেন বলে। 4 কোটি টাকা দিয়ে রিটেন করা রমনদীপ সিং এর পারফরমেন্স কি? কালকে 3টে ক্যাচ তো দেখেছেন আপনারা। আমি আজকে দেখছিলাম রমনদীপ সিং এর পারফরমেন্স হচ্ছে 7টা ম্যাচে 29 রান করেছেন। না, 29 রান অনেকে করতে পারেন, অনেক সময় কম রান করেন, তার স্ট্রাইক রেটটা প্রচুর বেশি থাকে। রমনদীপের স্ট্রাইক রেট কত জানেন? 120। 120 স্ট্রাইক রেটের জন্য আমরা এমন একজন প্লেয়ারকে রিটেন করেছি যাকে 4 কোটি টাকা খরচা করে রাখা হয়েছে। অ্যান্ড্রু রাসেলের রান কত? 7 ম্যাচে 34, স্ট্রাইক রেট 109.68। তাকে 5টা উইকেট পেয়েছেন 7টা ম্যাচে। ইংল্যান্ডে যেহেতু একটু পেসার সহায়ক উইকেট, জানি না পরের ম্যাচে রাখা হবে কিনা, আমার মতে বাদ দেওয়া উচিত। রাসেলের চেহারা ছবি যে অবস্থা হয়েছে, তাতে তিনি স্পিনারদের বিরুদ্ধে অন্তত ভালো খেলতে পারবেন বলে মনে হয় না। অংরিশ রঘুবংশী একজন এত বড় একজন ট্যালেন্ট, ম্যাচ জেতান কোথায়? আউট হয়ে যান তো। আজকে 19 বছরের ছেলেরা যে ক্রিকেট খেলছে, 20 বছরের অভিষেক শর্মা যে ক্রিকেট খেলছেন, দিগ্বেশ রাঠি যা বোলিং করছেন, তাকে তো ম্যাচ জেতাতে হবে। যদি ম্যাচ না জেতান তাহলে কিন্তু প্রতিশ্রুতিমানই থেকে যাবে না। তাহলে তাকে কেকেআর এর এত ঘটা করে সাজিয়ে তাকে উপস্থাপনের কি দরকার? আগের দিনে যে ম্যাচটা কেকেআর হারলো 4 রানে, সেদিন অংরিশকে, রঘুবংশীকে পাঠানো হয়েছিল রিঙ্কু এবং রাসেলের আগে। এই প্রত্যাশার সত্যি কি তার সেই সম্পদ আছে? না, তিনি ওয়ান ডাউনে অনেক বেটার প্লেয়ার, যখন ফিল্ডটা খোলা থাকে, যখন ফিল্ডে দুজনের বাইরে কেউ থাকে না, সেই সময় কি বেটার প্লেয়ার? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করবে কে? কুইন্টন ডিকক রান করেছেন 143, একটা ম্যাচে 97, তার মানে 6 ম্যাচে 46। 6 ম্যাচে 46 রানের প্লেয়ার। আর 435 যে রান করেছিল ফিল সল্ট, তাকে আপনারা ছেড়ে দিয়েছেন অকশনে। মিচেল স্টার্ক ছেড়ে দিয়েছেন অকশনে। ভেঙ্কটেশ আয়ারের জন্য প্রথম শুভমন গিলকে ছাড়া হয়েছিল, এবার ছেড়ে দেওয়া হলো কাকে? শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া হলো। 23 কোটি টাকা দিয়ে রাখা হয়েছে, সেই পারফরমেন্স কি কেকেআর পাচ্ছে? প্রবলেম হচ্ছে যে এগুলো কিন্তু একটাও পার্সপেক্টিভ না, আমার ওপিনিয়ন না, আমি স্ট্যাটসের ভিত্তিতে বলছি। আপনারা যারা স্ট্যাটসে টি20 ম্যাচে স্ট্যাটসই সব, এই প্রশ্ন এবং এমন অবস্থায় স্ট্যাটস বলছে যে কেকেআর কে যদি এই অবস্থা থেকে প্লে অফে যেতে হয় গতবারের চ্যাম্পিয়নকে, তাদের 8টা বাকি পড়ে থাকা 7টা ম্যাচের 5টা জিততে হবে। ভাবতে পারছেন? 7টা ম্যাচের 5টা জিতলে 16 পয়েন্ট হবে।
এখন যে অবস্থা 14 পয়েন্টে কিন্তু আপনি নেট রান রেটে চক্করে পড়ে যাবেন, বাকি টিমগুলো যেরকম খেলছে উঠতে পারবেন না। খুব খারাপ লাগছে। গতবারের চ্যাম্পিয়নের টিম গৌতম গম্ভীর এত যত্নে টিমটাকে তৈরি করেছিলেন, শাহরুখ খানের প্রচুর প্রশ্রয় ছিল, তিনি তো গৌতম গম্ভীরকে সই করিয়েছিলেন। কিন্তু এভাবে যদি চলতে থাকে সমস্ত আশার দ্বীপগুলো কিন্তু এক এক করে নিভে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই কথাগুলো শুনছে কে? আমার শুধু মনে হচ্ছিল 4 কোটি টাকা দিয়ে রমনদীপ সিং খেলতে পারেন, বাংলার কোনো ছেলে খেলতে পারে না। বাংলার কোনো ছেলে তো 7টা ম্যাচে কি 29 রান করবে? জানি না পরের ম্যাচগুলোতে কি হবে। টিমে যদি সর্বাত্মক পরিবর্তন না হয়, গুরবাজকে যদি না আনা হয়, মাঝখানে রাসেলকে বদলানোর কথা যদি না ভাবা হয়, তাহলে খুব মুশকিল। টিমটা দাঁড়িয়ে আছে জাস্ট দুজনের উপর, বরুণ চক্রবর্তী, সুনীল লারিন। যেদিন এদের অফ ফর্ম হবে টিম আরো সর্বনাশে চলে যাবে। 2.5 জনকে বৈভব অরোরা, এই 2.5 জনের উপর ভিত্তি করে কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম চলতে পারে না। কথাগুলো খুব শুনতে খারাপ লাগছে, তেতো লাগছে, কিন্তু জানেন তো নিম পাতা স্বাস্থ্যের পক্ষে ভালো। ধন্যবাদ গৌতম দা পুরোপুরিভাবে এক্সপ্লেন করলেন যে কেকেআর হারের পিছনে কি কি কারণ রয়েছে। জয়িতা বলা যেতে পারে, মানে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম গৌতম দা আরও সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলেন। তবে ডেফিনেটলি এই হারের জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টকে আরও ভাবতে হবে এবং আজিঙ্কে রাহানে কিন্তু আরও অনেক বেশি ম্যাচুরিটি পরিচয় দিতে হবে। একেবারে আলোচনা তো চলবেই আমাদের, তবে এখন সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন। স্টেডিয়াম বুলেটিনে আমাদের প্রত্যেক দিনই কুইজ থাকে অর্পণদা, এবং গতকালের যে কুইজ ছিল সেখানে জয়ী হয়েছেন কৌশানু শেঠ এবং তার উত্তর হচ্ছে 2 এপ্রিল। একদমই তাই। এবং আজকে কি রয়েছে কুইজ? আজকে প্রশ্ন তো করবোই, তবে অসংখ্য ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন কৌশানু, আপনি এই পুরস্কারটি জিতেছেন এবং সঠিক উত্তর দেওয়ার জন্য অনেকে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু লটারির মাধ্যমে ভাগ্যবান বিজেতা আপনি, তাই আপনাকে আরও একবার কনগ্রাচুলেশন। তবে আজকে তো প্রশ্ন করতেই হবে। আজকে কি সোজা প্রশ্ন করব? সবে পয়লা বৈশাখ এখনো রেস কাটেনি, আজকে সোজা প্রশ্নই করি একটা। সেটা হচ্ছে যে সচিন টেন্ডুলকার তিনি যখন 50তম টেস্ট সেঞ্চুরি করছেন, নন স্ট্রাইকিং এন্ডে কে ছিলেন? খুব ইজি প্রশ্ন, আশা করছি অনেকে সঠিক উত্তর দেবেন। তবে আবারও আমরা যেভাবে লটারি করে উইনার নির্বাচন করি সেভাবেই করব। তবে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যারা জিতছেন, যে তারিখে জিতছেন সেখান থেকে কিন্তু 90 ডেজ সময় থাকছে পুরস্কার নেবার। কলকাতা টিভির অফিসে এসে আপনারা একটা সার্টিফিকেট নেবেন এবং তারপরেই কিন্তু স্যামসাং এক্সপিরিয়েন্স জোন অর্থাৎ এক্সপ্রেশন নোবেলিটিজ প্রাইভেট লিমিটেডের শোরুমে গিয়ে আপনাকে পুরস্কারটা কালেক্ট করতে হবে। আর আমাদের উত্তর দেওয়ার জন্য যেমন ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেই সঙ্গে কিন্তু ওভার ফোনও আপনি উত্তর দিতে পারেন। সেখান থেকে কিন্তু সবার সঠিক উত্তর কালেক্ট করে আমরা লটারির মাধ্যমে বিজেতা নির্বাচিত করছি। অবশ্যই এটা খুব সহজ প্রশ্ন, আশা করি অনেকে উত্তর দিতে পারবেন। জুমিতা, তুমি খুশি তো আজ সহজ প্রশ্ন? একেবারে। আরো একটি বিষয়, ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য কিন্তু একটি সুখবরও রয়েছে। জাহির খান তিনি কিন্তু বাবা হতে চলেছেন। বাবা হয়ে গিয়েছেন জুহিতা অলরেডি। সাগরিকা ঘাটকে একটি পোস্ট করেছেন এবং ডেফিনেটলি তাদের পুত্র সন্তান হয়েছে, তাদের নামও ডিসাইড হয়ে গেছে। যুবরাজ সিং জাহির খানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তিনিও পোস্ট করেছেন এবং গোটা ভারতীয় দল যাদের সঙ্গে জাহির খান খেলেছেন আগে, প্রাক্তন বন্ধুবান্ধব যারা রয়েছেন, প্রাক্তন ক্রিকেটার যারা রয়েছেন, এই যে সাগরিকা ঘাটকে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি লিখেছেন অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা ও ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমাদের ছোট্ট ছেলে ফতেহ সিং খান পৃথিবীর আলো দেখেছে। অর্থাৎ নামটাও ডিসাইড হয়ে গেছে, ফতেহ সিং খান জাহির খানের ছেলের নাম। জাহির খান এখন এলএসজিতে রয়েছেন মেন্টর হিসাবে, বোলিং কোচ হিসাবে তিনি দেখছেন। ডেফিনেটলি স্টেডিয়াম বুলেটিনের পক্ষ থেকে জাহির খান এবং সাগরিকা ঘাটকেতে অসংখ্য শুভেচ্ছা আর কনগ্রাচুলেশন বাবা মা হওয়ার জন্য। এর থেকে খুশি খবর আর কি হতে পারে, কারণ জাহির খান আমাদের অত্যন্ত পছন্দের ক্রিকেটার এবং তিনি এলএসজিতে রয়েছেন। ডেফিনেটলি অনেক দারুণ একটা খুশির খবর আমাদের কলকাতায় হারের পর জাহির খানের যেহেতু পুত্র সন্তান হয়েছে, আমাদের কাছে আমরা ভীষণ খুশি বলা যেতে পারে। স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে আরও একবার কনগ্রাচুলেশন জাহির খান। একেবারেই অর্পণদা, এবং কেকেআর এর যে পরের ম্যাচ, সেই ম্যাচে কি করা উচিত? দেখো, খুব কঠিন প্রশ্ন এবং খুব বিস্তারিতভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সময় তো খুব অল্প হয়ে গিয়েছে। তো অল্প সময়ের মধ্যে আমরা যেটুকু বলতে পারি যে ডেফিনেটলি কেকেআর টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে, থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন, ফার্স্ট 11 নিয়ে ভাববেন। এবার বোধহয় কেকেআরের ফার্স্ট 11-এর বদলির সময় এসে গিয়েছে। কুইন্টন ডিকককে কিন্তু আরও একবার সুযোগ যদি দেওয়া হয়, তাহলে কিন্তু তাকে আলটিমেটাম বার্তাটা দিতে হবে যে তোমাকে পারফর্ম করতে হবে, নাহলে কিন্তু স্কোয়াডে বেঞ্চে গুরবাজ রয়েছে, গুরবাজের মতো একটা তুখোড় ক্রিকেটার রয়েছেন। এবং এছাড়াও
পিচ অনুযায়ী কিন্তু ফার্স্ট 11 ডিসাইড করতে হবে, প্রয়োজনে মঈন আলীকে নিয়ে আসতে হবে। এবং আবারও বলছি, রাসেলকে কিন্তু এবার বার্তাটা দেওয়া উচিত। 13 বছর প্রায় তিনি যুক্ত রয়েছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন, কিন্তু এবার বোধহয় কোথাও গিয়ে বলতে হবে, একটু বোধহয় কড়া হতে হবে টিম ম্যানেজমেন্টকে, যে রাসেল কিন্তু শুধুমাত্র ব্যাটিং করার জন্য নয়, তিনি অলরাউন্ডার। তিনি বলটা কোথায় করছেন, তাহলে তার ভূমিকাটা টিমে কি? তিনি ভালো ফিল্ডিং করতে পারছেন না, ভালো ব্যাটিং করতে পারছেন না, বলটাও করতে পারছেন না, তাহলে রাসেলের ভূমিকাটা কোথায়? তাহলে আমি অলরাউন্ডার হিসেবে মঈন আলী অথবা রহমান পাওয়ালকে বিদেশি হিসেবে খেলাতে পারি। অ্যান্ড্রিক নকিয়ে অলরেডি তিনি সুস্থ হয়ে গিয়েছেন, তিনি ফাস্ট বোলার হিসেবে থাকবেন। অতএব বোলিং মানে অপশন যেটা রাসেলের কাছে সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। রিঙ্কু সিং ডেফিনেটলি লাস্ট ম্যাচে অর্থাৎ পাঞ্জাবের ম্যাচে তার ব্যাট কথা বলেনি, এবার কিন্তু অনেক বেশি দায়িত্ব নিতে হবে রিঙ্কুকে। সবচেয়ে বড় কথা যেটা, ভেঙ্কটেশ আইয়ার সবচেয়ে দামি ক্রিকেটার, তাকে কিন্তু এবার পারফর্মটা করতে হবে জয়িতা, নাহলে কিন্তু কোথাও গিয়ে প্রশ্নচিহ্নটা বারবার উঠবে। এইভাবে কিন্তু চলতে পারে না, তিনি দলের ভাইস ক্যাপ্টেন। অতএব পরিবর্তন আবশ্যিক বলে আমার মনে হয়। ডেফিনেটলি দর্শকরা আছেন, তারা উত্তর দেবেন যে কোথায় কোথায় পরিবর্তন করাটা দরকার, কিন্তু আমাদের কথা আদৌ কেকেআর শুনবে কিনা আমি জানি না। যদি দেখে থাকে কেকেআর টিম ম্যানেজমেন্ট কোথাও গিয়ে, তাহলে এবার অন্তত কেকেআর টিম ম্যানেজমেন্টকে স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে একটা অনুরোধ বলা যেতে পারে, এবার অন্তত কলকাতার জন্য, কলকাতা যাতে প্রত্যেকটা ম্যাচ অন্তত জিততে পারে সে ব্যবস্থা করুন। প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট যা যা পরিবর্তন করা দরকার সেগুলো করুন। অন্তত 111 রান করে হারার কোনো বিশ্লেষণ আপনাদের কাছে হয়তো নেই, আজিঙ্কা রাহানে তাই বলেছেন যে তার কাছে কোনো উত্তর নেই। এই উত্তরটা যেন পরের বার থাকে এবং যথাযথ ব্যাখ্যা দিয়ে ম্যাচটা যেন যেতে হয়। গৌতম দা অলরেডি বিশ্লেষণ করেছেন যে কি কারণে হেরেছে, তবে আজকের এই এপিসোডটা বলা যেতে পারে পুরোপুরিভাবে আমরা যেটা করলাম যে কেকেআর কেন হারলো, কোথাও গিয়ে ওভার কনফিডেন্সটা বোধহয় সবচেয়ে বড় প্রশ্নের জায়গায় আছে। একদমই, এবং এর পরের ম্যাচে কি কি স্ট্র্যাটেজি ফলো করে কেকেআর সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে স্টেডিয়াম বুলেটিনে কিন্তু সময় একেবারেই শেষ, তাই ধন্যবাদ জানাবো অর্পণ দা, এবং আপনারাও দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং কলকাতা টিভি, রাত দিন 7 দিন।